আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য আইপিএলটা ১ বছরের মতো শেষ হয়ে গেলেও প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছে হয়তো এই লড়াইটা মাঠের মধ্যের থেকেও মাঠের বাইরের ১০ মাস আরো বেশি করে চলে। এই ১০ মাসের মধ্যে একটার পর একটা ব্লকবাস্টার ট্রেড, একটার পর একটা আপডেটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করে পরবর্তী মরশুমের খেলা শুরু হওয়ার আগেই একে অপরকে টেক্কা দেওয়ার। এবং সেরকমই একটা ব্লকবাস্টার ট্রেডের খবর আমাদের কাছে আসছে, যেখানে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস নিজেদের মধ্যে ঋষভ পান্ত এবং কুলদীপ যাদবকে ট্রেড করতে চলেছে। এবং সেই আপডেটটা কিন্তু এই মুহূর্তে সমগ্র ক্রিকেট বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। আমরা আলোচনা করব সব ডেভেলপমেন্টস নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ক্রিকেট, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো ট্রেডটা হওয়ার আগে আমাদের কিছু স্ট্রাকচারাল বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যে দিল্লি ক্যাপিটালস কেন এই ট্রেডটা করতে চলেছে, স্পেশালি এমন একটা প্লেয়ারকে নিয়ে যাকে তারা ২ বছর আগে রিলিজ করে দিয়েছিল, যে প্লেয়ার নিজেই বেরোতে চেয়েছিল। সেই ঋষভ পান্তকে এরকম ঘটা করে ঘরে ফেরানোর পেছনে অ্যাকচুয়ালি কি পারপাস আছে? পারপাসটা হচ্ছে এটাই, যে দিল্লির যে ওনারশিপ গ্রুপটা আছে, সেই ওনারশিপ গ্রুপের মধ্যে একটা অদ্ভুত নিয়ম চলে। দিল্লির ওনারশিপ গ্রুপের একটা অংশ, এই যে জিএমআর গ্রুপ যেটা আছে, মানে যে টাকমাথা ভদ্রলোককে আমরা আইপিএল এর অকশনে বিডিং করতে দেখি, কিরণ কুমার গান্ধী, তার আন্ডারে চলে। আর আরেকটা গ্রুপের মালিক হচ্ছেন পার্ট জিন্দাল বা জিন্দাল গোষ্ঠী, সেই জেএসডব্লিউ গ্রুপটাকে চালায়। এবং এই দুটো গ্রুপের মধ্যে ২ বছর অন্তর অন্তর মানে টিমের যে পাওয়ারশিপটা সেটা চেঞ্জ হতে থাকে। ২ বছর জিন্দাল গোষ্ঠী কন্ট্রোলে থাকে টিমের সমস্ত ক্রিকেটিং অপারেশনসের, আর ২ বছর কিরণ গান্ধীর জিএমআর গ্রুপ কন্ট্রোলে থাকে। এবার আগামী বছর থেকে সেই কন্ট্রোলটা আবার জিন্দাল গোষ্ঠীর হাতে ফিরতে চলেছে। এবং সেই কারণেই সমস্ত ক্রিকেটীয় ডিভিশন তারা নেবে ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে। সেখানে শোনা যাচ্ছে যে শুধুমাত্র ঋষভ পান্তকে ফেরানো নিয়ে নয়, সৌরভ গাঙ্গুলিকেও আবার ফেরানো হচ্ছে কোচিং স্টাফের মধ্যে। এবং যুবরাজ সিংও মোস্ট প্রবাবলি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দিল্লিতে যোগ দিতে চলেছেন, কারণ তিনি সৌরভের নিজস্ব রেকমেন্ডেশন। তো এই আপডেটগুলো নিয়ে রীতিমতো দিল্লির ক্রিকেট মহল এখন সরগরম। গতবারের আইপিএলে দিল্লির যিনি কোচ ছিলেন হেমাং বাদানি, মোস্ট প্রবাবলি তাকে রাখা হচ্ছে না। এবং এইভাবেই আর কি ডেভেলপমেন্ট হতে চলেছে। এবার প্র্যাকটিক্যাল সেন্সে বলতে গেলে, এরকম জয়েন্ট ওনারশিপের মাধ্যমে যদি ডিসিশন ফ্লাকচুয়েট করে যে ২ বছর এরা চালাচ্ছে, ২ বছর ওরা চালাচ্ছে, তাহলে তো সমস্ত সিদ্ধান্তগুলো যে ঘেঁটে হবেই, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ প্রত্যেকেরই নিজস্ব কিছু ফেভারিটিজম আছে, প্রত্যেকেরই নিজস্ব কিছু কোটার ব্যাপার আছে, বা কিছু আর কি পার্সোনাল বায়াসের ব্যাপার আছে। সেখানে দাঁড়িয়ে একটা ফ্র্যাঞ্চাইজি যদি একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে, যে একজনই মাথার উপর ওনার রয়েছে, তারাই ডিসিশন নিচ্ছে, তারাই ঠিক ভুল ডিসাইড করছে, তাহলে সেটা হয়তো একটা ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। কিন্তু যখন এরকম একটা কনসেপ্ট আছে যে ২ বছর অন্তর অন্তর কমপ্লিটলি গ্রুপটাই চেঞ্জ হয়ে যাবে, যে মাথার উপরে বসে ডিসিশন কারা নেবে, তখন বোঝা যায় যে এই যে দিল্লি ফ্র্যাঞ্চাইজিটা এখনো অবধি আইপিএল কেন জিততে পারলো না, কেন একটা টালমাটাল ডামাডোল পরিস্থিতি বারবার দেখা যায়, সেই জিনিসগুলো কিন্তু বেশ কিছুটা সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যাচ্ছে আর কি। ঋষভ পান্ত, আমি তার অ্যাবিলিটিকে খাটো করছি না, কিন্তু আবারও সেই একই কথা বলার, যে আইপিএল এর পৃথিবীতে বিগত বহু বছর ধরেই তিনি অত্যন্ত নিষ্প্রভ। এবং সেখানে দাঁড়িয়ে তাকে আবার এইভাবে ফিরিয়ে আনাটা দিল্লির যে টিম স্ট্রাকচারটা আছে, সেটার জন্য আদৌ কতটা ইউজফুল হতে চলেছে আমি জানি না। কারণ এই আপডেটটাও এসছে যে মোস্ট প্রবাবলি ক্যাপ্টেন্সিতে হয়তো দিল্লির কোনো চেঞ্জ হবে না, অক্ষর প্যাটেলই ক্যাপ্টেন্সি করবেন, আর কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন থাকবেন। এবার কথা হচ্ছে, আপনার কাছে যখন কেএল রাহুলের মতো একজন অপশন আছে, যিনি মানে ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটেও আর কি উইকেট কিপিং করেন, তাহলে সেখানে আবার একটা উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য বেকার বেকার যাওয়ার কি মানে আছে? আমি তো এই পয়েন্টটা সত্যিই বুঝতে পারি না। স্পেশালি যখন আপনি এবছর এই সাহিল পারেখের মতো কয়েকটা ইয়ংস্টারকে চান্স দিয়েছেন, অভিষেক পোডেলের মতো একজন উইকেট কিপারও আপনার কাছে রয়েছেন যাকে টুকটাক খেলানো হয়, সৌরভ নিজে তাকে একটা খুব বড় অপশন হিসাবে গ্রুম করতে চান, নীতিশ রানা এবছর যে কটা ম্যাচে দিল্লির হয়ে অপরচুনিটি পেয়েছেন, ভালোই করেছেন মোরাললেস। তো সেখানে এই যে টিম স্ট্রাকচারটা এখন দিল্লির আছে, সেখানে ঋষভ পান্ত আদৌ কোন পজিশনে ব্যাট করবেন, এবং সেখানে তিনি শুধুমাত্র অ্যাজ আ ব্যাটার টিমে আসার এই মুহূর্তে যোগ্যতা রাখেন কিনা ইন টার্মস অফ টি-20 ক্রিকেট, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। কিন্তু যে আপডেটটা আমরা এটাও পাচ্ছি, যে ঋষভের সঙ্গে জিন্দাল গোষ্ঠীর এই মুহূর্তে যিনি ওনার আর কি, পার্ট জিন্দাল, যিনি টিমটাকে সামলান, তার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো। এবং সেখানে দাঁড়িয়ে হয়তো এই ডিসিশনটা কিছুটা ফেভারিটিজমের উপর বেস করেই নেওয়া হচ্ছে। কারণ ২ বছর আগে যখন পান্তকে দিল্লি মেগা অকশনে ধরে রাখতে পারলো না, সেই মুহূর্তে আর কি ওটা জিএমআর গ্রুপ সামলাচ্ছিল, সেখানে জিন্দালদের কোনো হাত ছিল না যে সেই মেগা অকশনটায় কি হবে না হবে। তো সেখানে দাঁড়িয়ে ওই যে কথাটা বললাম, যে কেন ফ্র্যাঞ্চাইজিটার এরকম একটা ভজঘট পরিস্থিতি, কেন তারা আলটিমেটলি একটা সাবস্টেন্সিয়াল টাইটেল ফাইট দিতে পারে না, সেটা বোঝাই যায় যে উপর মহলেই যদি আপনার বিষয়টা এরকম নড়বড়ে হয়, যে কে ডিসিশন নেবে, কি হবে, তাতে কোনো সিউরিটি নেই, সেখানে বাকিদের নিয়ে বা প্লেয়ারদের নিয়ে আপনি কতটুকুই বা কি বলবেন।
এই ট্রেডটায় সবথেকে বেশি লাভবান হতে চলেছে লখনৌ। কারণ লখনৌ আমি জানতাম যে ঋষভ পান্তকে যখন ক্যাপ্টেন্সি থেকে এরকম মানে একটা সাইকেলের মাঝপথে তারা রিমুভ করেছে, তখন স্বাভাবিকভাবেই তাকে যে রিটেন করবে না সেই জিনিসটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যায়। কারণ আমি আগেও লখনৌ নিয়ে এই কথাটা বলেছি যে সঞ্জীব গোয়েঙ্কা যেরকমভাবে খেলাধুলোর ডিসিশনে নিজেকে ইনভলভ করেন, তাতে তার কাছে খেলাধুলোটাও একটা বিজনেস প্রপোজিশনের মতো হয়ে গেছে। সেখানে কোনো এমপ্লয়িকে তিনি যদি মনে করেন যে সে কাজের উপযুক্ত নয়, তখন বিজনেস মাইন্ডেড গোয়েঙ্কা যে তাকে নিয়ে আর পারসিস্ট করবেন না সেটাই জানা কথা ছিল, আর সেটাই হলো। বরঞ্চ কুলদীপ যাদবকে নিয়ে লখনৌয়ের একটা লাভ হতে পারে, কারণ লখনৌয়ের যদি ঘরের মাঠে এরকম টাইপেরই উইকেট হয়, যেটা আমরা আইপিএলে এবছরও দেখলাম যে একটা বড় টাইম অব্দি অ্যাভারেজ স্কোরটা ওই 155 থেকে 160-এর মধ্যে ঘোরাফেরা করেছে, তো সেই উইকেটে কুলদীপের মতো একটা স্পিনার অত্যন্ত এফেক্টিভ হতে পারেন। এবছরও আমরা লখনৌয়ের হয়ে দেখেছি যে স্পিনাররা অপারেট করেছেন, সেটা দিগ্বেশ রাঠি বলুন, শাহবাজ আহমেদ বলুন, বা কয়েকটা ম্যাচে তারা সাউথ আফ্রিকান জর্জ লিন্ডেকেও খেলিয়েছিল, তারা কেউই সেরকমভাবে আর কি দাগ কাটতে ব্যর্থ হয়েছেন। এবং আলটিমেটলি লখনৌয়ের ক্ষেত্রেও তাদেরকে ইউজ করা নিয়ে একটা অনীহা দেখা গেছে, হয়তো তারাই তাদের অপশানের উপর ভরসা করতে পারেনি। কয়েকবার তো এই প্রশ্নটা উঠেছে যে রবি বিষ্ণয়ের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দুম করে ছেড়ে দেওয়ার ডিসিশনটাই ব্যাকফায়ার করে গেল কিনা। সেখানে কুলদীপের মতো একটা এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বোলার, স্পেশালি তিনি নিজে সারাটা জীবন যেহেতু ডোমেস্টিক ক্রিকেটটা উত্তরপ্রদেশের হয়েই খেলেছেন, তাই তার কাছেও এটা একটা ঘর বাপসির মতোই ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে এই ট্রেডটা লখনৌকে অনেক বেশি সাহায্য করতে চলেছে বলে আমি মনে করি, যে একটা জেনুইন স্পিনার তারা পেয়ে গেল, যাকে ঠিক করে তার নিজের মতো কন্ডিশনে অপারেট করতে দিলে এখনো অ্যাটলিস্ট আইপিএলে 15-20টা উইকেট একটা সিজনে নেওয়ার ক্ষমতা রাখে। তো আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে এই ট্রেডটার মধ্যে লখনৌই সব থেকে বড় উইনার। কারণ দিল্লির আমি এখনো বলছি এটার আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। তারা করলো, ঘরের ছেলেকে ঘরে ফেরালো, সবই ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোথাও একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আদৌ তারা মানে কি করতে চাইলো আর কেনই বা করতে চাইলো। তো অবভিয়াসলি এটা ভবিষ্যতে গিয়ে দেখার আছে। এবার একটা অন্য পার্সপেক্টিভে আমি একটু বেশি খুশি এখানে, যে একটা এরকম প্রবাবিলিটিও তৈরি হয়েছিল যে ঋষভ পান্ত আর কি নাইট রাইডার্সে আসতে পারেন ট্রেডে, কলকাতা নাকি তাকে নিতে ইন্টারেস্টেডও ছিল, কিন্তু বিশ্বাস করুন এই ট্রেডটা আমি হারগিজ কোনোভাবেই চাইনি। কারণ আমার একটাই কথা, আমি যদি দেখি যে কোনো প্লেয়ার আইপিএলে ইয়ার আফটার ইয়ার আন্ডার পারফর্ম করছে, তো আমার ফ্র্যাঞ্চাইজিতে এসে অদৃশ্য মন্ত্র বলে সে হঠাৎ করে ওয়ার্ল্ড বিটার হয়ে যাবে, এরকম বোকা বোকা টাইপের স্বপ্ন আমি দেখি না। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে না, এখানে ঋষভ পান্তকে যদি আলটিমেটলি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ট্যাপ ইন করে নিতে পারে, তাহলে কলকাতা অ্যাটলিস্ট একটা বুলেট ডজ করবে আর কি। অবভিয়াসলি পান্তের অ্যাবিলিটিকে খাটো করছি না, তার জন্য বেস্ট উইশেস সবসময় থাকবে, তিনি দিল্লির হয়ে ভালো করুন, নিজেকে প্রতিষ্ঠা করুন, আবার এটাই কাম্য রইল। কিন্তু ওই যে বললাম যে আমি কলকাতার হয়ে সেই গ্যাম্বেলটা খেলার জায়গাতে আমি থাকতে চাই না, কারণ স্পেশালি কলকাতা বিগত 2 বছরই যতগুলো গ্যাম্বেল খেলেছে অধিকাংশ ফ্লপ করেছে। এখন কলকাতার যেটা দরকার সেটা হচ্ছে একটা স্টেবিলিটি, আর সেই স্টেবিলিটির পরিপ্রেক্ষিতেই আমি পান্ত বলুন কিংবা হার্দিক বলুন, এরকম কোনো অপশন যেগুলোকে নিয়ে রিউমার উঠছে, সেই রিউমারগুলোতে খুব একটা আমল দিতে চাইছি না, কারণ আমার মনে হয় না এতে কলকাতার কোনো লাভ হবে বলে। বরঞ্চ যশস্বী জয়সওয়াল নিয়ে যে একটা রিউমার উঠছে, যে জয়সওয়ালের একটা ট্রেডের অপরচুনিটি কলকাতার কাছে হয়তো এলেও আসতে পারে, কলকাতা তাকে আগেও বহুবার নিতে ইন্টারেস্টেড ছিল। যে বছর জয়সওয়াল রাজস্থানে আইপিএল অকশনে গেলেন, সে বছর কলকাতার সাথেই রাজস্থানের একটা ইন্টেন্স বিডিং ওয়ার হয়েছিল, লাস্টে রাজস্থান জয়সওয়ালকে তুলে নেয়। তো কলকাতা বহু বহু বছর ধরেই জয়সওয়ালের অ্যাডমায়ারার। তো সেখানে দাঁড়িয়ে যদি সেরকম একটা প্রবাবিলিটি তৈরি হয়, আমার মনে হয় সেটা সাবস্টেন্সিয়ালি কলকাতার জন্য অনেক বেশি লাভবান হবে ফিউচার পার্সপেক্টিভের দিকে তাকিয়ে। কারণ নট অনলি ভবিষ্যতের জন্য একটা আদর্শ ক্যাপ্টেন মেটেরিয়াল হিসাবে তাকে তৈরি করা যেতে পারে, প্লাস ব্যাট হাতেও তিনি যে স্টেবিলিটিটা দেন, তাহলে সেখানে দাঁড়িয়ে আমি বারবার যে কথাটা বলি যে একজন ক্যাপ্টেন, তিনি তার যে প্রাইমারি রোল, সেই প্রাইমারি রোলটা যদি ফুলফিল করতে পারেন, তাহলে গোটা টিমটাই আরো চাঙ্গা হয়ে নিজেদের খেলাটা খেলতে পারে। সেইখানে দাঁড়িয়ে জয়সওয়ালটা আমার মনে হয় যে কলকাতার জন্য অনেক বেশি বেটার ফিট হতে পারে। তো দেখা যাক কি হয়, সবে তো শুরু হলো। তবে পান্তার কুলদীপের এই ট্রেডটা নিয়ে আমি এটা বললাম যে লখনৌয়ের জন্য খুব ভালো ডিসিশন কুলদীপকে পাওয়াটা, কিন্তু দিল্লির আবার পান্তের ফেরত যাওয়ার বিষয়টা নিয়ে আই এম কমপ্লিটলি টর্ন অ্যাপার্ট। আমি বুঝতে পারছি না যে এটা আদৌ কেন হলো, কি হলো, এবং সেটা আদৌ দিল্লির জন্য কতটা লাভবান হতে চলেছে। এছাড়া আইপিএল নিয়ে আরো একটা আপডেট পাওয়া গেছে যে দেবজিৎ সাইকিয়া, বিসিআই এর জেনারেল সেক্রেটারি, তিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন যে আইপিএলটাকে তারা সামনের বছর অ্যাটলিস্ট আরো 15টা দিনের জন্য এগিয়ে আনার কথা ভাবছেন। কারণ তাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে যে যদি আইপিএলটা এত লেট করে শেষ হয়, যে মে মাসের শেষ সপ্তাহ অবধি আইপিএল চলে, কয়েকবার তো জুন মাসের 1-2 তারিখেও ফাইনাল হয়েছে, তখন সেই সময়টা ওয়েদার কন্ডিশনটা একেবারেই অ্যাডভার্স হয়ে যায় প্লেয়ারদের জন্য। অতিরিক্ত গরমের কারণে প্লেয়ারদের এমনিতেই একটা অসুস্থ অসুস্থ অবস্থা হয়,
ওই সময়টাতে। আর তাছাড়াও একটা প্রি মনসুন সেটআপের জন্য ভারতবর্ষের নানা রকম জায়গা জুড়ে বৃষ্টি বাদলার একটা উৎপাত থাকেই। সে কারণে খেলা ইন্টারাপ্টেড হওয়ার একটা বিচ্ছিরি প্রবাবিলিটি বেড়ে যায়। সেটাকে অ্যাভয়েড করার জন্যই তারা চাইছেন যে যদি এদিকে ১৫ দিন এগিয়ে এনে আইপিএলটাকে ওই মে মাসের মাঝামাঝিতে ১৫-১৬ তারিখের মধ্যে শেষ করে দেওয়া যায়, তাহলে সেটা হয়তো সবার জন্যই ভালো। এবার এই কথাটা বলা হলেও আমি কোথাও একটা গিয়ে মনে করি এটাকে এক্সিকিউট করাটা অতটা সহজ হবে না। কারণ একটা আইপিএল এর উইন্ডোকে অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে সমস্ত যে বিশ্বের ক্রিকেট বোর্ডগুলো আছে তাদের সাথে আপনাকে একটা আর কি ট্যালি করে এখানে চলতে হবে, কারণ তারা আপনাদের জন্য তো সবসময় নিজেদের বায়োলেটারাল সিরিজ অ্যাডজাস্ট করবেন না। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই আমি এই জিনিসটা দেখছিলাম যে অস্ট্রেলিয়া সামনের বছর ইংল্যান্ডের সঙ্গে মেলবোর্নে একটা টেস্ট খেলতে চলেছে, একটা সিঙ্গেল টেস্ট, ওটা ওই খুব সম্ভবত টেস্ট ক্রিকেটে ১৫০ বছর কমপ্লিট হতে চলেছে। ১৮৭৭ সালে প্রথমবারের জন্য ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার টেস্ট হয়েছিল, সেটাই ইতিহাসের প্রথম টেস্ট। তো সেই ১৫০ বছরের পরিপ্রেক্ষিতে একটা ওই মেমোরিয়াল টাইপের ম্যাচ তারা খেলতে চলেছে। তো সেটাই মনে হয় মার্চ মাসের ১১ থেকে ১৫ অব্দি স্কেডিউলড আছে। তো সেক্ষেত্রে আইপিএল যদি ১৫ তারিখে শুরু হয়, তো সেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের প্লেয়াররা যারা টেস্ট টিমেও আছেন, এদিকে আইপিএলও খেলেন, তাদের অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যেতেই পারে। আর এছাড়াও আরো অনেক রকম লজিস্টিক্যাল সমস্যা তৈরি হতে পারে, কারণ যে ফিউচার ট্যুরস প্রোটোকল যেটা আইসিসি ঠিক করে যে প্রত্যেকটা টিম কার সঙ্গে কখন বায়োল্যাটারাল খেলবে, সেটা তো আগে থেকেই ডিসাইড হয়ে আছে। তো সেখানে আইপিএল এর উইন্ডোটাকে এগিয়ে আনা মানেই হচ্ছে যে আইপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি হয়তো একটা প্লেয়ারকে টুর্নামেন্টের শুরু থেকে পাবে না, এটা তাদের প্ল্যানগুলোকেও ম্যাসিভলি হ্যাম্পার করতে পারে এবং কোথাও একটা গিয়ে খেলা স্ট্যান্ডার্ডটা একটু হলেও হয়তো ফল করতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আরো বেশি করে একটু সাবধানী হয়ে ডিসিশন নেওয়া উচিত। অবভিয়াসলি এখন অনেক দেরি আছে, তো এগুলো নিয়ে কি আপডেট আসে সেই আপডেটগুলোর দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আর কি। এমনিতেই সামনের বছর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের পূর্ণ অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ ইন্ডিয়ার সঙ্গে ৫ টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ খেলার পর ইংল্যান্ডের সঙ্গে এই মেমোরিয়াল ম্যাচটা খেলার পরেও আবার জুন জুলাইয়ে অ্যাশেজ আছে ইংল্যান্ডে, তার বাদে আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে। তো সেখানে অস্ট্রেলিয়া এবছরই বেশ কিছু প্লেয়ারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যেরকম টাইপের ঝামেলা করেছে, তাতে সামনের বছর তারা যে আরো বেশি করে বিষয়টাকে নিয়ে রক্ষণশীল হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। তো সেখানে একটা বড়সড় আমি ঝামেলার জায়গা দেখতে পাচ্ছি আবারও, যেখানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেট বোর্ডগুলোর বাঁধতে চলেছে। সেখানে হঠাৎ করে এই স্কেডিউলিংটাকে এদিক সেদিক করতে গিয়ে সেই ঝামেলাটাকে আরো হাওয়া দেওয়ার আমি মনে করি কোনো মানে হয় না। সেটা কিন্তু ওই যজ্ঞে ঘৃতাহুতি পড়ার মতোই একটা পরিস্থিতি হতে চলেছে। তো বিসিসিআই শুড বি এক্সট্রিমলি কেয়ারফুল দ্যাট হোয়াট দে ওয়ান্ট টু ডু। তো সেই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও ওভারঅল যদি ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বলি, তো কালকে অবভিয়াসলি আমাদের আফগানিস্তানের সঙ্গে শেষ ওয়ানডেটা আছে চিপকে। এবার এই ওয়ানডেটা সম্পর্কে আজকে ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন্ডুলকার বেশ কিছু কথা বলেছেন যে কালকে আমাদের টিমে আমরা আরো অনেকগুলো চেঞ্জ দেখতে পারি, কিছু কম্বিনেশনকে ট্রাই আউট করে দেখা হতে পারে। আমরা সবাই এই আপডেটটা পেয়েছি যে হর্ষিত রানা চোট সারিয়ে ফিরেছেন, তাকে লাস্ট ওয়ানডে স্কোয়াডেই আর কি ইনক্লুড করা হয়েছে। এটা নিয়ে আমি আগেও বললাম যে এই মুহূর্তে ওভারঅল টিম স্ট্রাকচারের দিকে তাকিয়ে হর্ষিত রানাকে খুব একটা অবজ্ঞা করার মতো জায়গায় ইন্ডিয়ান টিম নেই। তাকে এখানে তৈরি করাটা ইন্ডিয়ার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এবং আশা করব যে হর্ষিত নিজেকে আবারও প্রমাণ করবেন, এটাই আমার এখানে বলার। এছাড়াও যেটা রায়ান টেন্ডুলকার বলেছেন যে কালকে হয়তো একসঙ্গে আমরা নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরকে খেলতে দেখবো, কিছু কম্বিনেশন ট্রাই আউট করার কথা হচ্ছে। নীতিশ আগের ম্যাচটা একটা নিগেলের জন্য খেলতে পারেননি, তিনি কালকে ফিরতে চলেছেন। তো সেইখানে দাঁড়িয়ে আর কি একজন কোনো ব্যাটসম্যানকে হয়তো স্যাক্রিফাইস করা হতে পারে। তবে টপ থ্রিটা যে আগের দিনকে যেটা খেলেছিল সেটা সেমই থাকবে, সেই জিনিসটা নিয়ে অ্যানাউন্সমেন্ট এসছে। তো আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে কালকের ম্যাচের পরিপ্রেক্ষিতে হয়তো রাহুল কিংবা শ্রেয়াস আইয়ারের মধ্যে যে কোনো একজনকে রেস দেওয়া হতে পারে, কারণ আমার মনে হয় না ঈশান কিষান আর শুভমান গিল তো ক্যাপ্টেন ছেড়ে দিন, যে ঈশান কিষান একটা ওরকম সেঞ্চুরি করার পরে বসবেন বলে তাকে হয়তো উইকেট কিপিং এর দায়িত্বটা কালকে সামলাতে হতে পারে। এছাড়া জয়সওয়াল আর রোহিতকে ওপেন করতে আমরা দেখতে পাবো, দুজনকেই একটা অপরচুনিটি দিয়ে দেখা, তারা যদি নিজেদেরকে আর কি কালকে আবারও প্রমাণ করতে পারে সেদিকে হয়তো নজর থাকবে সবার। তাই জন্য কালকে হয়তো এরকম একটা সিচুয়েশন আসতেই পারে যে রাহুল আর আইয়ারের মধ্যে একজনকে আর কি বিশ্রাম দেওয়া হলো, যে ডিসিশনটাই আমি খুব একটা কিছু অস্বস্তির কারণ দেখি না, এটাই বলার কথা। তো কালকে সেই জিনিসগুলো অবভিয়াসলি কম্বিনেশনগুলোকে ট্রাই আউট করাটা প্রয়োজন। আমি আগেও বলেছি যে ওয়ার্ল্ড কাপের আগে এই যে কটা হাতে গোনা ওয়ানডে ম্যাচ আমরা পাবো, তাতে রেজাল্ট আদৌ কতটুকু কি হচ্ছে সেটার থেকেও বেশি আমার দেখার বিষয় যে আমার প্রত্যেকটা প্লেয়ারকে আমি অ্যাম্পেল অপরচুনিটি দিয়ে দেখে নিতে পারছি কিনা, যে আমি ওয়ার্ল্ড কাপে যখন আমার প্রথম ম্যাচটা খেলতে নামবো সেখানে আমার কম্বিনেশনটা লকড ইন আছে কিনা, আমার কম্বিনেশন বা অপশনগুলোকে নিয়ে আমি স্যাটিসফাইড কিনা, সেটা আমি যদি এনশিওর করতে পারি তারপর তো মাঠে নেমে রেজাল্টটা
রেজাল্টের ব্যাপার নিজেটাই দেখে নেবে। খেলার মাঠে কি হবে কেউ তো কোনোদিন বলতে পারে না। ক্রিকেট অনিশ্চয়তা কা গেম হ্যায়, ইহা পে হার প্রেডিকশন ফেল হ্যায় কথাতেই বলে। তবে এটাই হচ্ছে ব্যাপার যে আমি আমার তরফ থেকে সার্টেনটি রাখার জন্য যতটা সম্ভব আরকি এই মুহূর্তে চপিং চেঞ্জিং করে কম্বিনেশন গুলোকে ট্রাই আউট করে দেখে নিতে পারি, সেটা কিন্তু আমাকে করতেই হবে। তো অবভিয়াসলি সেই জিনিসটা আরকি মানে ইন্ডিয়া করুক সেটাই আমার এক্সপেকটেশন থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। এবার দেখা যাক কালকে ওয়ানডেটা জিতে আমরা হোয়াইট ওয়াশ করে আফগানিস্তানকে এই সিরিজটা কমপ্লিট করতে পারি কিনা, সেটা প্লেয়ারদের মনোবলের জন্য একটা খুব বড় ব্যাপার হতে চলেছে। তারপর তো বাকিটা দেখাই যাবে। আপনারাও কমেন্টে জানান যে কালকে বা ভবিষ্যতে ইন্ডিয়ার ওয়ানডে টিমের কম্বিনেশনের মধ্যে আপনারা কি, কি চেঞ্জ করতে চান বা কোন, কোন প্লেয়ারকে একটা অপশন হিসাবে দেখতে চান। আর এছাড়াও যে ওভারঅল আমাদের যে ট্রেডটা এটা হলো দিল্লি আর লখনউয়ের মধ্যে ঋষভ আর কুলদীপের, সেই ট্রেডটার মধ্যে আপনারা কি আদৌ কোনো দিল্লির জন্য লাভের লাভ দেখছেন? লখনউয়ের পয়েন্টটা তো আমি বললাম যে আমার মনে হয় এটা লখনউয়ের জন্য একটা অ্যাডভান্টেজের জায়গা হতে পারে। বাট আপনাদের এই ট্রেডটাকে নিয়ে কি মতামত? আদৌ এতে দুটো ফ্র্যাঞ্চাইজির বা দুটো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কোনো লাভের লাভ হবে কিনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা দেখছিলেন সোহম টক্স ক্রিকেট, প্রত্যেকটা শট যেখানে একটা গল্প বলে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। শুভরাত্রি অ্যান্ড পিস।